ম্যাডাম, আমি এই অঙ্কটি সমাধান করতে পারি, আমাকে একটি সুযোগ দিন। যখন আমাদের মতো বড় বড় শিক্ষকেরা এই অঙ্কটি সমাধান করতে পারলেন না, তখন এই নোংলা ছেঁড়া জামাকাপড় পরা আবর্জনা কুড়ানো ছেলেটি এটা কিভাবে ঠিক করে দেবে? আরে যা গিয়ে আবর্জনা কুড়ো, এটা তোর কর্ম নয়। যে শিশুটিকে দেখে মানুষ আবর্জনাওয়ালা ভেবে দূরে সরে যেত, সেই ১০ বছরের শিশুটি গণিতের সেই অসম্ভব অঙ্কটি সমাধান করে দিল, যা আইআইটির শীর্ষস্থানীয় প্রফেসররাও ২ দশক সমাধান করতে পারেননি। কিন্তু যখন প্রফেসর অভিজিৎ রায় সেই শিশুটির হাত দেখলেন, তখন তার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল। সেই হাতের তালুতে ঠিক সেই রহস্যময় তারার চিহ্নটিই ছিল, যা তার হারিয়ে যাওয়া ছেলের হাতে ছিল। শেষ পর্যন্ত কে ছিল এই রহস্যাবৃত শিশু, আর কেনই বা তাকে দেখে প্রফেসরের হৃদয়ের গভীরে লুকানো সব দুয়ার খুলে গেল? সকাল ৬টা বেজেছিল এবং মুম্বাইয়ের সবচেয়ে দামি সেন্ট অ্যান্থনি ইন্টারন্যাশনাল স্কুল নিজের উজ্জ্বল দেয়াল নিয়ে দাঁড়িয়েছিল। এখানে শুধু ধনীদের সন্তানরা পড়ত, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। স্কুলের গেটে মার্সিডিজ, বিএমডব্লিউ আর অডির সারি লেগে থাকত। কিন্তু আজ কিছু একটা আলাদা ছিল। স্কুলের প্রধান দেয়ালের বাইরে আবর্জনার স্তূপের কাছে একটি ১০ বছরের ছেলে দাঁড়িয়েছিল। তার নাম ছিল অর্ঘ্য, কিন্তু এই নাম তাকে কে দিয়েছিল তা সে নিজেও জানত না। তার জামাকাপড় এতটাই ছেঁড়া আর নোংরা ছিল যে মানুষ তাকে দেখা মাত্রই নাকে রুমাল চেপে ধরত। তার চুলগুলো এলোমেলো ছিল, মুখে মাটি আর ময়লার ছাপ ছিল। তার পায়ে একটি সবুজ আর একটি নীল রঙের চটি ছিল, যা হয়তো কোনো ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল। কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে দেখত, তবে তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, ঠিক যেমন রাতের আকাশে তারা চমকায়। অর্ঘ্য রোজ এখানে আসত আবর্জনা কুড়োনোর জন্য। তাকে প্লাস্টিকের বোতল, কৌটো আর কাগজ জোগাড় করে পুরনো জিনিস বিক্রেতার কাছে বিক্রি করতে হতো, যাতে দুবেলা দুমুঠো খাবার জোটে। সে কোথা থেকে এসেছিল, তার বাবা মা কে ছিলেন, তা কেউ জানত না। সে শহরের বাইরের দিকে একটি পুরনো বাসস্ট্যান্ডের কাছে থাকত, যেখানে গৃহহীন মানুষের একটি ছোট্ট বস্তি ছিল। মানুষ তাকে পাগল ভাবত, কারণ সে প্রায়ই মাটিতে কাঠের টুকরো দিয়ে অদ্ভুত সব চিহ্ন বানাত। তারা জানত না যে সেই চিহ্নগুলো আসলে গণিতের সূত্র ছিল। অর্ঘ্য জানত না গণিত কি, কিন্তু তার মস্তিষ্ক সংখ্যার এক অদ্ভুত ভাষা বুঝত। যখন সে আবর্জনার স্তূপে কাজ করত, তখন বোতলের সংখ্যার মধ্যে সে প্যাটার্ন দেখতে পেত। যখন সে আকাশের দিকে তাকাত, তখন তারার অবস্থান তার কাছে কোনো গোপন বার্তার মতো মনে হতো। স্কুলের ভেতরে আজ বিশেষ চাঞ্চল্য ছিল। প্রফেসর অভিজিৎ রায় মুম্বাইয়ের অন্যতম নামকরা গণিতবিদ ছিলেন। তিনি আইআইটি মুম্বাই থেকে পড়াশোনা করেছিলেন এবং আমেরিকাতেও কাজ করেছিলেন। কিন্তু তার জীবনে এমন এক দুঃখ ছিল যা তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ৮ বছর আগে তার ২ বছরের ছেলে একটি মেলায় হারিয়ে গিয়েছিল। তার নামও অর্ঘ্য ছিল। প্রফেসর অভিজিৎ রায় আর তার স্ত্রী মালিনী রায় সব জায়গায় খোঁজ করেছিলেন। পুলিশ, মিডিয়া, প্রাইভেট ডিটেকটিভ সবার সাহায্য নিয়েছিলেন, কিন্তু অর্ঘ্যের কোনো হদিস মেলেনি। এই দুঃখ প্রফেসরকে এতটাই কঠোর করে দিয়েছিল যে তিনি এখন বাচ্চাদের সাথে আর ভালো করে কথা বলতেন না। তিনি শুধু গণিতের গভীরে নিজেকে ডুবিয়ে রাখতেন এবং দিন-রাত কঠিন সব সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। আজ প্রফেসর অভিজিৎ রায় একটি বিশেষ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন। এটি এমন একটি অঙ্ক ছিল যা তিনি গত ২০ বছর ধরে সমাধান করার চেষ্টা করছিলেন। এই অঙ্কটি ফার্মার শেষ উপপাদ্য এবং কোয়ান্টাম গণিতের নীতিগুলোকে যুক্ত করত। আন্তর্জাতিক গণিত মহলে এটি রায়ের অসম্ভব সমীকরণ নামে পরিচিত ছিল। প্রফেসর অভিজিৎ রায় এই অঙ্কের পেছনে নিজের পুরো যৌবন উৎসর্গ করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি এর সমাধান বের করতে পারেননি। আজ তিনি এই প্রশ্নটি তার সবচেয়ে মেধাবী ছাত্রদের সামনে রাখতে যাচ্ছিলেন। এটা ভেবে নয় যে কেউ এটা সমাধান করে দেবে, বরং এজন্য যাতে বাচ্চারা বুঝতে পারে গণিত কতটা গভীর আর রহস্যময়। ক্লাসরুমে নিস্তব্ধতা ছিল। সব ছাত্র জানত যে প্রফেসর অভিজিৎ রায় যখন এতটা গম্ভীর মেজাজে আসেন, তখন বড় কিছু একটা হতে চলেছে। তিনি ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে অঙ্কটি লিখতে শুরু করলেন। প্রথমে কিছু সাধারণ সংখ্যা লিখলেন, তারপর জটিল চিহ্ন, তারপর এমন সব ফর্মুলা যা অন্য কোনো জগতের ভাষা বলে মনে হচ্ছিল। ১৫ মিনিট ধরে তিনি লিখে চললেন। যখন তিনি থামলেন, পুরো বোর্ড অদ্ভুত সব চিহ্নে ভরে গিয়েছিল। ছাত্ররা অবাক হয়ে তাকিয়েছিল। কারোর কাছে তো মনে হচ্ছিল এটা গণিত নয়, কোনো জাদুমন্ত্র। প্রফেসর পেছন ফিরে তাকালেন এবং বললেন, এই অঙ্কটি আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ ব্যয় করে তৈরি করেছি।
আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমাদের মধ্যে যদি কেউ এটা কাল সকালের মধ্যে সমাধান করে দিতে পারো তবে আমি আমার প্রফেসরই ছেড়ে দেব এবং তাকে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। বাইরে অর্ঘ্য আবর্জনার স্তূপে কাজ করছিল, কিন্তু তার নজর ছিল ক্লাসরুমের জানলার দিকে। যতক্ষণ প্রফেসর অঙ্কটি লিখছিলেন, অর্ঘ্য লোহার জালি দিয়ে সেদিকে তাকিয়েছিল। যেমন যেমন অঙ্কটি বোর্ডে ফুটে উঠছিল, অর্ঘ্যর চোখ উজ্জ্বল হয়ে উঠছিল। তার কাছে এটা কোনো ভয়ঙ্কর প্রশ্ন মনে হচ্ছিল না, বরং এটা একটা সুন্দর কবিতার মতো লাগছিল যা তার মস্তিষ্কে সুর বাজাচ্ছিল। সেই প্রশ্নটি তার সাথে কথা বলছিল, তাকে ডাকছিল। অর্ঘ্য বুঝতে পারল যে সে এই প্রশ্নটি বুঝতে পারছে। প্রতিটি চিহ্ন, প্রতিটি সংখ্যা সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। কিন্তু তখনই স্কুলের দারোয়ান তাকে দেখে ফেলল এবং লাঠি উঁচিয়ে তেড়ে এলো। এখান থেকে যা, নোংরা ছেলে, স্কুল অপবিত্র করছিস। অর্ঘ্য পালিয়ে গেল, কিন্তু সেই অঙ্কটি তার মাথায় গেঁথে রইল। রাত 11টা বেজেছিল। শহরের আলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু অর্ঘ্যের চোখে ঘুম ছিল না। সে তার জায়গায় শুয়েছিল, একটি পুরনো বাস স্টপের নিচে, যেখানে সে খবরের কাগজ আর পিচবোর্ডের টুকরো দিয়ে একটি ছোট বিছানা বানিয়েছিল। তার কাছে না ছিল কোনো বালিশ, না ছিল কোনো কম্বল। শীতে সে তার ছেঁড়া পোশাকেই কাঁপত। আজ পেটেও খিদের জ্বালা ছিল, কারণ সে গত 2 দিন ধরে শুধু একটি শুকনো রুটি পেয়েছিল। কিন্তু খিদের চেয়েও জোরে তার মাথায় সেই অঙ্কটি বাজছিল। সেই সব চিহ্ন, সেই সংখ্যা, সেই ফর্মুলা সবকিছু তার চোখের সামনে নাচছিল। তার মনে হলো প্রশ্নটি যেন তাকে বলছে, অর্ঘ্য, আমি তোমার অপেক্ষা করছি, এসো এবং আমাকে সমাধান করো। অর্ঘ্য নিঃশব্দে উঠে দাঁড়াল। আশেপাশে সব গৃহহীন মানুষরা ঘুমাচ্ছিল। কেউ মদ্যপান করে অজ্ঞান হয়ে পড়েছিল, কেউ বা ঠান্ডায় কাঁপছিল। অর্ঘ্য তার তায়ে সেই আলাদা আলাদা রঙের চটি দুটো পরল আর রাস্তার দিকে পা বাড়াল। রাতে মুম্বাইয়ের রাস্তা জনশূন্য মনে হচ্ছিল। এখানে সেখানে 2-1টি দেরি করে ফেরা গাড়ি দেখা যাচ্ছিল। অর্ঘ্য দ্রুত স্কুলের দিকে দৌড়ে গেল। তার মনে এক অদ্ভুত জেদ ছিল। সে জানত না এটা কি, কিন্তু সে জানত তাকে ওই অঙ্কটি সমাধান করতে হবে, যেন এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। স্কুলে পৌঁছে অর্ঘ্য দেখল প্রধান ফটক বন্ধ ছিল এবং দারোয়ান তার কুঁড়েঘরে ঘুমাচ্ছিল। কিন্তু অর্ঘ্য জানত স্কুলের পেছনের দেয়ালের এক জায়গায় ভাঙা আছে, যেখান দিয়ে সে প্রায়ই আবর্জনা তুলতে ভেতরে ঢুকত। সে নিঃশব্দে সেখানে পৌঁছল এবং দেয়াল টপকে স্কুলের ভেতরে ঢুকে পড়ল। স্কুলের বাগানটা রাতে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। গাছের ছায়াগুলো ভূতের মতো নড়ছিল, কিন্তু অর্ঘ্যের কোনো ভয় লাগছিল না। সে সরাসরি সেই ক্লাসরুমের দিকে গেল যেখানে দিনে ওই অঙ্কটি লেখা হয়েছিল। ক্লাসরুমের জানলা খোলা ছিল। অর্ঘ্য ভেতরে উঁকি মারল। বাইরে থেকে রাস্তার ল্যাম্পপোস্টের হালকা আলো ভেতরে আসছিল, যা সরাসরি ব্ল্যাকবোর্ডে পড়ছিল। সেই প্রশ্নটি এখনও ঠিক ওভাবেই লেখা ছিল। অর্ঘ্যের শ্বাস দ্রুত হতে লাগল। সে জানলা গিয়ে ভেতরে ঝাঁপ দিল। ঘরে অন্ধকার ছিল, কিন্তু বোর্ড পরিষ্কার দেখা যাচ্ছিল। অর্ঘ্য ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, বরং উত্তেজনায়। সে টিচারের টেবিলের কাছে গেল আর সেখান থেকে একটি চকের টুকরো তুলে নিল। সেই চকটি তার নোংরা খসখসে হাতে খুব ছোট মনে হচ্ছিল। অর্ঘ্য বোর্ডটি দেখল। প্রফেসর অভিজিৎ রায়ের অঙ্কটি সত্যিই জটিল ছিল, কিন্তু অর্ঘ্যের কাছে এটা মোটেও জটিল মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল এই অঙ্কটি যেন তারই জন্য বানানো হয়েছে। সে বুঝতে পারছিল এখানে সময় আর স্থানের মাঝখানে সম্পর্ক লুকিয়ে আছে। এখানে অনন্তের গণনা করা হয়েছে। এখানে এমন সব সূত্র আছে যা মহাবিশ্বের জট খুলে দেয়। অর্ঘ্য লিখতে শুরু করল। প্রথমে সে ধীরে ধীরে লিখছিল, কিন্তু যেমন যেমন তার মস্তিষ্ক কাজ করা শুরু করল, তার গতি বাড়তে লাগল। রাতের নিস্তব্ধতায় শুধু চকের শব্দ শোনা যাচ্ছিল, খট খট খট। অর্ঘ্য অনবরত লিখে চলল। সে ভুলে গেল যে সে ক্ষুধার্ত। সে ভুলে গেল যে সে একজন আবর্জনা কুড়োনো ছেলে। সে ভুলে গেল যে পৃথিবী তাকে কিভাবে দেখে। এই মুহূর্তে সে শুধুমাত্র একজন গণিতবিদ ছিল, যে মহাবিশ্বের রহস্য সমাধান করছিল। তার মস্তিষ্কে একের পর এক সমাধান আসতে থাকল। সে দেখছিল কিভাবে সংখ্যাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সেতু তৈরি হচ্ছে। সে দেখছিল কিভাবে গণিতের নিয়মগুলো একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। 4 ঘন্টা পর রাত 3টের সময় অর্ঘ্য তার কাজ শেষ করল। পুরো বোর্ড ভরে গিয়েছিল। উপর থেকে নিচে সব জায়গায় সমীকরণ, ফর্মুলা আর গণনা লেখা ছিল, এবং সবার নিচে একটি ছোট বক্সে অর্ঘ্য চূড়ান্ত উত্তরটি লিখেছিল। সেই উত্তরটি এতটাই সহজ ছিল যে কেউ অবাক হয়ে যেত। এত জটিল প্রশ্নের উত্তর ছিল সেটি।
শুধুমাত্র একটি সংখ্যা। অর্ঘ্য পিছিয়ে এসে নিজের কাজ দেখল। তার মুখে এক তৃপ্তির হাসি ছিল, যা হয়তো সে কখনো খুশির মুহূর্তেও পায়নি। অর্ঘ্য চকটি আবার টেবিলের ওপর রেখে দিল। সে আরও একবার বোর্ডের দিকে তাকিয়ে রইল, যেন কোনো শিল্পী নিজের শিল্পকর্ম দেখছে। তারপর সে জানলার দিকে গেল। বাইরে সকাল হতে তখনও কিছুটা সময় বাকি ছিল। সে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিল এবং যে পথ দিয়ে এসেছিল সেই পথেই স্কুল থেকে বেরিয়ে গেল। সে নিজের জায়গায় ফিরে গেল, তার পিচবোর্ডের বিছানায় শুয়ে পড়ল এবং সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। সে জানত না যে পরের দিন সকালে তার জীবন চিরতরের জন্য বদলে যেতে চলেছে। সকাল ৮টায় প্রফেসর অভিজিৎ রায় নিজের নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছালেন। আজ তাকে বেশ রাগী দেখাচ্ছিল, কারণ তিনি জানতেন কালকের অঙ্কটি কেউ সমাধান করতে পারেনি। তিনি সরাসরি নিজের ক্লাসে গেলেন। তার সাথে স্কুলের প্রিন্সিপাল মীরাও ছিলেন, যিনি দেখতে চাইছিলেন যে সত্যিই কোনো ছাত্র এই অসম্ভব চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছে কিনা। যেমনই প্রফেসর ক্লাসের দরজা খুললেন আর ভেতরে পা রাখলেন, তার হাত থেকে ফাইলগুলো পড়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, আর তিনি যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলেন। বোর্ডে তার অঙ্কটি সমাধান করা হয়ে গিয়েছিল। শুধু সমাধানই হয়নি, এমনভাবে সমাধান করা হয়েছে যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। প্রফেসর ধীরে ধীরে বোর্ডের কাছে গেলেন। তার হাত কাঁপছিল। তিনি নিজের চশমা খুলে পরিষ্কার করতে লাগলেন এবং বারবার বোর্ডের দিকে তাকাতে লাগলেন। প্রিন্সিপাল মীরাও অবাক হয়ে গিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, অভিজিৎ, এটা কি সঠিক? প্রফেসর অভিজিৎ রায়ের গলায় কম্পন ছিল যখন তিনি উত্তর দিলেন, মীরা, এটা শুধু সঠিকই নয়, বরং এটা তো জিনিয়াসের কাজ। যে কাজ আমি ২০ বছর ধরে করছিলাম তা কেউ এক রাতে শেষ করে দিয়েছে। প্রফেসর বোর্ডে লেখা প্রতিটি ভাব ভালো করে দেখলেন। এখানে এমন সব পদ্ধতি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র একজন সত্যিকারের গণিতবিদই বুঝতে পারেন। এখানে ক্যালকুলাস, অ্যালজেব্রা আর জ্যামিতির এত সুন্দর মিশ্রণ ছিল যে এটি একটি শিল্পকর্ম বলে মনে হচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই কাজটি কোনো শিশু করেছে। হাতের লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি কোনো প্রশিক্ষিত গণিতবিদ নয়, বরং কোনো শিশু ছিল, এবং এমন এক শিশু যে হয়তো কখনো স্কুলের শিক্ষাই নেয়নি। প্রফেসর তখনই সিকিউরিটি অফিসারকে ডাকলেন। তাড়াতাড়ি গতরাতের সিসিটিভি ফুটেজ নিয়ে এসো। আমাকে জানতে হবে এই অলৌকিক কাণ্ডটি কে করেছে। ২০ মিনিট পর সিকিউরিটি অফিসার রমেশ একটি ল্যাপটপ নিয়ে এলো। প্রফেসর, প্রিন্সিপাল মীরা আর আরও কয়েকজন টিচার সবাই স্ক্রিনের চারপাশে জমা হলেন। রমেশ গতরাত ১১টা থেকে ফুটেজ চালানো শুরু করল। রাত ২:৩০ নাগাদ স্ক্রিনে একটি ছোট্ট ছায়া দেখা গেল। ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে কোনো একটি ছেলে স্কুলের দেয়াল টপকে ভেতরে এসেছে। সেই ছেলেটি সরাসরি ক্লাসরুমের দিকে গেল এবং জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর পরবর্তী ৪ ঘণ্টা পর্যন্ত সে অনবরত বোর্ডে কিছু লিখতে থাকল। ভোর ৩:৩০টার সময় সে জানালা দিয়ে বাইরে লাফ দিল এবং আবার দেয়াল টপকে চলে গেল। এ তো সেই ময়লা কোড়ানো ছেলেটি যে প্রতিদিন এখানে আসে। রমেশ বলল, একে অর্ঘ্য বলে। বড় অদ্ভুতে, সবসময় একা থাকে। প্রফেসর অভিজিৎ রায়ের বুক ধকধক করতে লাগল। যখন রমেশ অর্ঘ্য নামটা নিল, তখন তার মনে হল যেন কোনো বিদ্যুতের ঝটকা লাগল। তার হারিয়ে যাওয়া ছেলের নামও অর্ঘ্য ছিল। কিন্তু এটা স্রেফ একটা কাকতালীয় ব্যাপার হতে পারে। এই শহরে হাজার হাজার বাচ্চার নাম অর্ঘ্য হতে পারে। প্রিন্সিপাল মীরা বললেন, অভিজিৎ, এটা খুব অদ্ভুত ব্যাপার। একটা ময়লা কুড়ানো বাচ্চা এত উচ্চস্তরের গণিত কিভাবে জানতে পারে? কোথাও কোনো জালিয়াতি নেই তো? প্রফেসর জবাব দিলেন, মীরা, আমি এই প্রশ্নটা ২০ বছর ধরে জানি। এটা কোথাও কোনো বইতে পাওয়া যাবে না। এটা আমার নিজের বানানো প্রশ্ন। আর যে পদ্ধতিতে এটা সমাধান করা হয়েছে তা এতটাই অনন্য যে এটা শুধু একজন সত্যিকারের জিনিয়াসই করতে পারে। প্রফেসরের মন অস্থির হচ্ছিল। তিনি সেই বাচ্চাটির সাথে দেখা করতে চাইছিলেন যে এই কামাল করেছে, কিন্তু তার মনে একটা ভয়ও ছিল। কোথাও সেই অর্ঘ্য নয় তো যে ৮ বছর আগে হারিয়ে গিয়েছিল? কিন্তু এটা কিভাবে হতে পারে? যদি সে তার ছেলে হতো, তবে সে এই অবস্থায় কিভাবে থাকত, আর এত ছোট বয়সে এত গণিত কিভাবে জানত? প্রফেসর রমেশকে বললেন, তুমি কি জানো এই অর্ঘ্য কোথায় থাকে? রমেশ জবাব দিল, সাহেব, আমি শুনেছি ও পুরনো বাসস্ট্যান্ডের কাছে কোথাও থাকে। ওখানে অনেক গৃহহীন লোক থাকে। প্রফেসর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, আমি আজই ওর সাথে দেখা করতে যাব। আমাকে জানতে হবে এই বাচ্চাটি কে, আর ও এই গণিত কোথা থেকে শিখেছে। দুপুরের সময় প্রফেসর অভিজিৎ রায় এবং প্রিন্সিপাল মীরা স্কুল থেকে বের হলেন এবং সোজা পুরনো বাসস্ট্যান্ডের দিকে গেলেন। সেই জায়গাটি শহরের সবচেয়ে গরিব এলাকাগুলোর মধ্যে একটি ছিল। এখানে নোংরা, দুর্গন্ধ আর দারিদ্র্যের রাজত্ব ছিল। ছেঁড়া ঝুপড়ি, নোংরা নালা আর আবর্জনার স্তূপ সব দিকে দেখা যাচ্ছিল। প্রফেসরের মন খুব খারাপ হচ্ছিল,
যদি সত্যি এটা তার ছেলে হয় তবে সে এই পরিস্থিতিতে কিভাবে বেঁচে আছে। বাসস্ট্যান্ডের কাছে তারা কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলেন। এক বৃদ্ধ লোক জানালেন, হ্যাঁ, অর্ঘ্য এখানেই কোথাও থাকে। অদ্ভুত ছেলে, সব সময় একা থাকে, কখনো কারো সাথে কথা বলে না। লোক বলে ও পাগল, কারণ ও সব সময় মাটিতে কিছু লিখতে থাকে। প্রফেসরের হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। অবশেষে তারা অর্ঘ্যকে খুঁজে পেলেন। সে একটা পুরনো বাসের নিচে বসে কিছু প্লাস্টিকের বোতল পরিষ্কার করছিল। যখন প্রফেসর তাকে দেখলেন, তখন তার শ্বাস আটকে গেল। এই বাচ্চাটি দেখতে 10 বছরের ছিল, ঠিক সেই বয়সের যেমনটা তার হারিয়ে যাওয়া ছেলে এখন হওয়ার কথা ছিল। কিন্তু এই বাচ্চাটির অবস্থা খুব খারাপ ছিল। জামাকাপড় খুব নোংরা এবং ছেঁড়া ছিল, চুল এলোমেলো ছিল এবং মুখ ধুলোয় মাখা ছিল। প্রফেসর ধীরে ধীরে অর্ঘ্যের কাছে গেলেন। অর্ঘ্য তাকে দেখে ভয় পেয়ে গেল। তার মনে হলো হয়তো স্কুলে ঢোকার কারণে তাকে সাজা দেওয়া হবে। সে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু প্রফেসর মায়ার সাথে বললেন, অর্ঘ্য, ডরো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। অর্ঘ্য ভয় পেয়ে প্রফেসর অভিজিৎ রায়ের দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে সাথে একটা অদ্ভুত চেনা চেনা ভাবও ছিল, যেন সেই চোখগুলোকে কোথাও দেখেছে। প্রফেসর ধীরে করে জিজ্ঞাসা করলেন, বেটা, তোমার নাম অর্ঘ্য না? অর্ঘ্য ইতস্তত করে মাথা নাড়ল আর বলল, তুমি কাল রাতে স্কুলে গিয়ে বোর্ডে গণিতের অঙ্ক সমাধান করেছিলে? অর্ঘ্যের ভয় আরও বেড়ে গেল। তার মনে হলো এবার নিশ্চিত তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। সে কাঁপানো গলায় বলল, সাহেব, আমি কিছু চুরি করিনি, আমি শুধু ওই অঙ্কটা ঠিক করেছিলাম, ওটা আমাকে বিরক্ত করছিল। প্রফেসরের মন গলে গেল। তিনি হাঁটু গেড়ে অর্ঘ্যের পাশে বসে বললেন, বেটা, তুমি কিছু ভুল করনি, উল্টো তুমি একটা অনেক বড় কাজ করেছ। আমি শুধু এটা জানতে চাই যে তুমি এই গণিত কোথা থেকে শিখেছ। অর্ঘ্য ধীরে করে জবাব দিল, সাহেব, আমি কোথাও থেকে শিখিনি, আমার শুধু সংখ্যাগুলো বুঝতে সহজ লাগে। যখন আমি ওই অঙ্কটা দেখেছিলাম তখন আমার মনে হলো যেন ওটা আমার সাথে কথা বলছে। প্রফেসর অভিজিৎ রায়ের উপলব্ধি হচ্ছিল যে এটি কোনো সাধারণ শিশু নয়, কিন্তু তার মনে এখনও সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে কোথাও এ তার হারিয়ে যাওয়া ছেলে নয় তো। তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, অর্ঘ্য, তোমার কি নিজের বাবা মায়ের কথা কিছু মনে আছে? অর্ঘ্য মাথা নাড়ল, না সাহেব, আমার কিছু মনে নেই, আমি যখন থেকে জ্ঞান ফিরে পেয়েছি এখানেই থাকছি। প্রফেসরের বুক জোরে ধরফড় করতে লাগল। তিনি কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন, অর্ঘ্য, তোমার হাতে কোনো চিহ্ন আছে? অর্ঘ্য অবাক হয়ে নিজের হাত দেখল। তার ডান হাতের তালুতে একটা ছোট জন্মগত হৃৎপিণ্ডের চিহ্ন ছিল, যা তারার মতো দেখতে ছিল। প্রফেসর যখন সেই চিহ্নটি দেখলেন তখন তার চোখে জল চলে এলো। এই চিহ্নটি তার হারিয়ে যাওয়া ছেলের হাতেও ছিল। প্রফেসর কাঁপানো হাতে অর্ঘ্যের হাত ধরলেন, সেই তারার চিহ্নটিকে স্পর্শ করলেন। তার গলায় কম্পন ছিল। অর্ঘ্য, এই চিহ্ন, এটা একদম তেমনই যেমনটা আমার ছেলের হাতে ছিল। অর্ঘ্য অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। আপনার ছেলে? প্রফেসরের চোখ থেকে জল পড়ছিল। হ্যাঁ, আমার ছেলের নামও অর্ঘ্য ছিল। ও ৮ বছর আগে হারিয়ে গিয়েছিল, তখনও শুধু ২ বছরের ছিল। অর্ঘ্য কিছু বুঝতে পারছিল না, সে শুধু দেখছিল যে এই বড় মানুষটি কেন কাঁদছে। প্রফেসর নিজের চোখের জল মুছলেন এবং বললেন, অর্ঘ্য, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই, সেখানে একজন মহিলা আছে যে তোমাকে দেখে খুব খুশি হবে। অর্ঘ্য ভয় পেয়ে গেল। সাহেব, আমি কোথাও যাব না, আমাকে এখানেই থাকতে হবে। প্রফেসর ধৈর্য ধরে বললেন, বেটা, ডরো না, আমি তোমার ক্ষতি করব না, আমি শুধু তোমাকে আমার বাড়িতে খাবার খাওয়াতে চাই, তুমি কতক্ষণ ধরে ক্ষুধার্ত আছো? অর্ঘ্যের পেট সত্যিই খালি ছিল, সে ২ দিন ধরে শুধু জল খেয়েছিল, কিন্তু সে তবুও ইতস্তত করছিল। প্রফেসর বললেন, চলো, আগে তোমাকে খাবার খাওয়াই, তারপর আমি তোমাকে আবার এখানেই ছেড়ে যাব। অবশেষে অর্ঘ্য রাজি হল। প্রফেসর অর্ঘ্যকে নিজের গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাস্তায় অর্ঘ্য খুব চুপ ছিল, সে গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল। যখন তারা প্রফেসরের বাড়িতে পৌঁছালেন তখন অর্ঘ্য অবাক হয়ে গেল। এখানে এটি একটি অনেক বড় আর সুন্দর বাড়ি ছিল। বাগান, ফুল, সুন্দর দরজা, সবকিছু তার কাছে কোনো স্বপ্নের মতো ছিল। প্রফেসর বাড়ির বেল বাজালেন, দরজা খুলল তো সামনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। ইনি মালিনী রায়, প্রফেসরের স্ত্রী। যখন তিনি অর্ঘ্যকে দেখলেন তখন তিনি যেন পাথরের মতো হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি দরজার সাহায্য নিয়ে দাঁড়িয়ে থাকলেন। প্রফেসর বললেন, মালিনী, এ অর্ঘ্য, সেই বাচ্চাটি যে আমার ২০ বছর পুরনো অঙ্কের সমাধান করেছে। মালিনী রায় ধীরে ধীরে অর্ঘ্যের কাছে এলেন। তিনি তার মুখ মনোযোগ দিয়ে দেখলেন। অর্ঘ্যের চোখ, নাক, কান সবকিছু তার চেনা চেনা লাগছিল। তিনি কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন, অভিজিৎ, এ কোথাও সেই তো নয়? প্রফেসর বললেন, মালিনী, এর হাতে সেই তারার চিহ্ন আছে। মালিনী রায় অর্ঘ্যের হাত দেখলেন। যখন তিনি ওই চিহ্নতে দেখলেন তখন তিনি কাঁদতে লাগলেন।
অর্ঘ্য বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। সে জিজ্ঞাসা করল, আন্টি, আপনি কেন কাঁদছেন? মালিনী রায় তাকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি আমার ছেলের মতো দেখতে। অর্ঘ্যের কাছে এই জড়িয়ে ধরাটা অদ্ভুত লাগল, কিন্তু ভালোও লাগল। তাকে কেউ কখনো এত ভালোবাসায় জড়িয়ে ধরেনি। মালিনী রায় অর্ঘ্যকে স্নান করালেন, তাকে নতুন জামাকাপড় পরালেন এবং খাবার খাওয়ালেন। যখন অর্ঘ্য পরিষ্কার পরিচ্ছন্ন হল, তখন সে একদম অন্য কোনো বাচ্চার মতো লাগছিল। মালিনী রায়ের মন বলছিল যে এটাই তাদের হারিয়ে যাওয়া ছেলে, কিন্তু তার মস্তিষ্ক বলছিল যে এটা কিভাবে হতে পারে। রাতের সময় যখন অর্ঘ্য ঘুমিয়ে পড়ল, তখন প্রফেসর আর মালিনী রায় কথা বলতে বসলেন। মালিনী বললেন, অভিজিৎ, আমি জানি এটা পাগলামি মনে হচ্ছে, কিন্তু এই বাচ্চাটি আমাদের অর্ঘ্যের মতো দেখতে। প্রফেসর জবাব দিলেন, মালিনী, আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু যদি এটা সত্যিই আমাদের ছেলে হয়, তবে সে এত বছর কোথায় ছিল, আর এর গণিতের এত জ্ঞান কিভাবে হল? পরের দিন প্রফেসর ডাক্তারের সাথে যোগাযোগ করে অর্ঘ্যের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার মনে আগে থেকেই বিশ্বাস ছিল যে এটি তার নিজের ছেলে। তারা অর্ঘ্যকে আবার স্কুলেও নিয়ে গেলেন এবং সকল শিক্ষকদের সামনে তাকে সম্মানিতও করলেন। ৩ দিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট এলো। প্রফেসর অভিজিৎ রায় এবং মালিনী রায় ডাক্তারের কেবিনে বসেছিল। তাদের হৃৎস্পন্দন তেজ হচ্ছিল। ডাক্তার রিপোর্ট খুললেন এবং হেসে বললেন, অভিনন্দন, এটা 100% প্রমাণিত হয়ে গেল যে অর্ঘ্যেও আপনাদেরই নিজের ছেলে। এটা শোনা মাত্রই মালিনী রায় খুশিতে কেঁদে উঠলেন, আর প্রফেসরের চোখেও জল চলে এলো। 8 বছর পর তারা তাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে অর্ঘ্য এই 8 বছরে কোথায় ছিল, আরও গণিত কিভাবে শিখল। যখন তারা অর্ঘ্যকে এইসব জিজ্ঞাসা করলেন, তখন অর্ঘ্য জানালো যে তার নিজের কোনো অতীতের কথা মনে নেই। সে শুধু এতটুকু জানে যে সে সবসময় ওই বাসস্ট্যান্ডের আশেপাশেই থেকেছে। কিছু গৃহহীন লোক তার দেখাশোনা করেছে। যখন সে ছোট ছিল, তখন এক বৃদ্ধ লোক তার খেয়াল রাখত, যে পুরনো কাগজের ব্যবসা করত। তারই দোকানে পুরনো বই পাওয়া যেত, যেগুলো অর্ঘ্যেও পড়তে থাকত। প্রফেসর সে বৃদ্ধ লোকের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তার নাম হরিশ কাকা ছিল। হরিশ কাকা জানালেন, সাহেব, এই ছেলেটিকে 8 বছর আগে খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। কেউ একে বাসস্ট্যান্ডে ফেলে গিয়েছিল। ও খুব অসুস্থ ছিল আর কিছুই মনে ছিল না। আমি ওর দেখাশোনা করেছি। ও খুব অদ্ভুত বাচ্চা, সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকত। আমি তো পড়াশোনা জানি না, কিন্তু ও বইগুলো দেখেই সবকিছু বুঝে যেত। হরিশ কাকা এটাও জানালেন যে অর্ঘ্যের মধ্যে কিছু বিশেষ ব্যাপার ছিল। ও খুব তাড়াতাড়ি জিনিস শিখে যেত। সাহেব, এই ছেলেটি জাদুকর। আমি একে দেখেছি যে ও বাতাসে আঙুল দিয়ে কিছু লিখতে থাকত। আমার মনে হতো ও পাগল, কিন্তু এখন জানতে পারলাম যে এ তো জিনিয়াস। হরিশ কাকার চোখে জল ছিল যখন সে বলল, সাহেব, আমি খুশি যে ও নিজের ঘর খুঁজে পেয়েছে।